বলিউডে এখন সিনেমা হিট করানোর সবচেয়ে সহজ ও পরীক্ষিত উপায় হচ্ছে পাকিস্তানের মায়েরে বাপ করে দেয়া। দেশপ্রেমের নামে পাকিস্তানকে উদুম কেলানি দেওয়ার একটা গাল গল্প উপস্থাপন করলেই সিনেমা 100% হিট। তাই সানি দেওল দীর্ঘ 29 বছর পরে তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা বর্ডারের দ্বিতীয় পর্ব বর্ডার 2 নিয়ে হাজির হয়েছে ওই একই ফর্মুলা ফলো করেই। তাই আমিও আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন সব সিনেমার এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি বর্ডার 2 সিনেমার গল্প। সিনেমার প্রেক্ষাপট 1971 সালের পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্তানের আর্মি যখন পূর্ব পাকিস্তানে হামলা শুরু করে তখন এদেশের অনেক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নেয় ও সেখান থেকে ট্রেনিং নিয়ে ও অস্ত্রশস্ত্র নিয়ে এসে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে পাকিস্তান ভারতের উপর অনেক রাগান্বিত হয় ও 1971 সালের 3 ডিসেম্বর থেকে ভারতের বিভিন্ন সীমান্তে সর্বশক্তি দিয়ে হামলা শুরু করে। তখন ভারতীয় সেনারা ওদের পাল্টা জবাব দেয়। এই সিনেমায় সেই গল্পটাই উপস্থাপন করা হয়েছে। সময় 1971 সালের 28 নভেম্বর একদল পাকিস্তানি সৈন্য যুদ্ধের জন্য রেডি হয়ে জম্মু কাশ্মীর সীমান্ত হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ওরা অতি গোপনে সীমান্ত অতিক্রম করে। ভেবেছিল ওদের সামনে কেউ নেই, কিন্তু তাদের বাধা দেয় শিখ রেজিমেন্টের কর্নেল ফাতে ও তার টিম। শুরু হয় দুপক্ষের মধ্যে গোলাগুলি। কর্নেল ফাতে সামান্য কিছু সৈন্য নিয়ে একাই পুরো পাকিস্তানি টিমকে একেবারে নিশ্চিহ্ন করে দেন। তখন যান বাঁচাতে পাকিস্তানি আর্মির লিডার অল্প কয়েকজনকে নিয়ে দৌড়ে সীমানা অতিক্রম করতে চায়, কিন্তু ফাতেহ তাকে ছেড়ে দেয় না, ওর পিছু নেয়। দৌড়াতে পাকিস্তান ভারত সীমানা প্রাচীরের কাছে এসে দেখে সেখানে কিছু মাইন পোতা রয়েছে। সেই মাইন বিস্ফোরণে একজন পাকিস্তানি সেনা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ফাতেহ তখন পাকিস্তানি আর্মির লিডারের সাথে হাতাহাতিতে লিপ্ত হয় এবং ভুলক্রমে একটা মাইনের উপর পা দিয়ে ফেলে। তখন সে বুদ্ধি করে প্রতিপক্ষ লিডারকে মাইনের উপর এনে ফেলে ও নিজের পা সরায়, এভাবে নিজেকে রক্ষা করে। আর পাকিস্তানি আর্মিটি মাইন বিস্ফোরণে মারা যায়। এরপরে সে লিডারের পকেট থেকে জরুরি কিছু ডকুমেন্টস সংগ্রহ করে এবং সীমানা পিলারের দিকে এগিয়ে যায়। এ সময় অপর পাশে সীমানা চৌকি থেকে কিছু পাকিস্তানি সৈন্য তাকে দেখছিল। ওরা ফাতেহের দিকে বন্দুক তাক করে থাকে। ফাতেহ তখন ওদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আপনাদের সৈন্যদের মৃতদেহ নিয়ে যেতে পারেন, আমি কোনো বাধা দেব না। তবে এরপরে যদি কখনো এভাবে কাপুরুষের মতো সীমানা অতিক্রম করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। এই কথা বলে সে বেজে ফিরে আসে। সেনা কমান্ডার ফাতেহকে জানায়, আমাদের কাছে ইন্টেল এসেছে 2 প্লাটুন পাকিস্তানি সেনা বর্ডারের কাছে এসেছে, যে কোনো সময় ওরা সীমানা অতিক্রম করতে পারে। ফাতেহ বলে, ওদেরকে আসতে দিন, আমি ও আমার টিম সম্পূর্ণরূপে প্রস্তুত আছে তাদের মোকাবেলা করার জন্য। এ সময় শিয়ালকোটে পাকিস্তানের আর্মি হেডকোয়ার্টারে যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ চলছে। একজন অফিসার জিজ্ঞেস করে, আচ্ছা ভারতে প্রবেশের জন্য কি আমাদের 2 প্লাটুন সেনাই যথেষ্ট? আরেকজন অফিসার তখন উত্তর দেয়, 2 প্লাটুন সেনা অনেক, ভারতীয় সেনারা এমনিতেই অনেক ভীতু, আমাদের 2 প্লাটুন সেনা দেখলেই ওরা দৌড়ে সীমানা ছেড়ে পালাবে। এরপরে আর্মি জেনারেল দ্রুত অপারেশন চেঙ্গিস শুরু করার জন্য তাদেরকে নির্দেশ দেয়। ভারত পাকিস্তান আরেক সীমান্তে একজন ইন্ডিয়ান আর্মি একটা পুকুর থেকে পানি নিতে আসে। কাকতালীয়ভাবে পুকুরের অপর প্রান্তে কিছু পাকিস্তানি সেনাও পানি নিতে এসেছিল। ওরা তখন ভারতীয় সেনার দিকে বন্দুক তাক করে। ঠিক তখন একজন ইন্ডিয়ান আর্মি অফিসার 2 জন সৈন্যকে নিয়ে সেই পুকুর পাড়ে চলে আসে এবং নিজের সৈন্যদেরকে বন্দুক নামাতে বলে ও পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্যে বলে, এখান থেকে তোমাদের বেজ 700 মিটার দূরে আর আমাদের বেজ মাত্র 250 মিটার দূরে। তাই তোমরা যদি গোলাগুলি শুরুও করো, শব্দ পেয়ে তোমাদের আগে আমাদের সৈন্যরা এখানে চলে আসবে এবং তোমাদেরকে পিছন থেকে গুলি করে মেরে ফেলবে। তাই অযথাই নিজেদের ঘাড়ে বিপদ ডেকে এনো না। এই কথা বলে বাকি 3 সৈন্যকে নিয়ে আর্মি অফিসারটা আস্তে আস্তে পুকুর পার হয়ে পাকিস্তানি সেনাদের সামনে চলে আসে। অফিসারটির নাম ছিল মেজর হোসিয়ার সিং দাহিয়া। সে পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে বলা শুরু করে, দেখো এখনো তো আমাদের মধ্যে কোনো যুদ্ধ শুরু হয়নি। আমার যেমন পরিবার আছে তোমাদেরও ঠিক তেমনি পরিবার আছে। তোমরা যেমন তোমার দেশকে ভালোবাসো আমরাও আমাদের দেশকে ভালোবাসি। তাই যুদ্ধ শুরু না হওয়া পর্যন্ত আমাদের উচিত নিজেদের মধ্যে সহাবস্থান বজায় রাখা এবং বাড়তি কোনো ঝামেলায় না জড়ানো। আর তোমাদেরকে কি শেখানো হয়নি বড় কোনো অফিসারকে দেখলে স্যালুট দিতে হয়? এটা শুনে একজন সৈন্য দাহিয়াকে স্যালুট দেয়। এরপরে ওর নির্দেশে পাকিস্তানি সেনারা পুকুর থেকে পানি নিয়ে তাদের বেজে ফিরে যায়। এরপরে দৃশ্য দেখানো হয় শ্রীনগরে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেজে। সেখানে তার যুদ্ধ বিমান নিয়ে অবতরণ করে ফ্লাইট লেফটেন্যান্ট নির্মলজিৎ সিং শেখন। অফিসে সিনিয়র অফিসারের কাছে রিপোর্ট করতে আসলে অফিসার জানায়, যুদ্ধের দামামা বাঁচতে চলেছে, কিন্তু আমাদের হাতে তো পর্যাপ্ত পরিমাণে যুদ্ধ বিমান নেই। শেখন তখন উত্তর দেয়, স্যার অত বেশি বিমান নিয়ে কি করবেন, আমি একাই তো ওদের জন্য যথেষ্ট। এরপরের দৃশ্য দেখানো হয় ক্যারিবিয়ান সাগরে। সেখানে একজন নেভি অফিসার তার যুদ্ধ জাহাজ নিয়ে প্রতিপক্ষের উপর নজর রাখছিল। এ সময় সাগরে একটা পাকিস্তানি জাহাজ ওদের দিকে এগিয়ে আসলে জাহাজের সিনিয়র অফিসার
অফিসার তাদের জাহাজটি ঘুরিয়ে অন্যদিকে যেতে বলে। তখন রাওয়াত একজনকে বলে, আমাদের কাছ থেকে প্রতিপক্ষকে মোকাবেলা করে, তাহলে আমরা কেন পিছু হটে যাচ্ছি? অফিসার তখন বলে, আমাদের নীতি হলো আমরা কখনোই প্রতিপক্ষের উপর প্রথমে আঘাত করব না। অন্যদিকে ফাতেহ তার টিম নিয়ে টহলে বের হলে দেখে এক গ্রামের লোকজন তাদের গ্রাম ছেড়ে কোথাও যেন চলে যাচ্ছে। ফাতেহ তখন এক বৃদ্ধকে দাঁড় করিয়ে ঘটনা জিজ্ঞেস করলে উত্তরে বৃদ্ধ জানায়, গ্রামের অপর পাশে পাকিস্তানি সেনারা ঘাঁটি বানিয়েছে আর গ্রামের এই পাশে আপনারা। যদি আপনাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা পালাতে পারবো না, তাই যুদ্ধ শুরুর আগেই আমরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছি। গ্রাম ছেড়ে আসার একদমই ইচ্ছা ছিল না, কেননা গ্রামে একজন কামেল বুজুর্গ পীরের মাজার আছে, মাজারটি রক্ষা পাবে কিনা জানি না। এটা শুনে ফাতেহ বলে, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি যুদ্ধ শেষে মাজারটি অক্ষত পাবেন। এদিকে হোশিয়ার সিং বেজে ফিরে তার সিনিয়র অফিসারকে জানায়, আজকে পাকিস্তানি সেনাদের হাতে পেয়েছিলাম, খুব ইচ্ছা করছিল তাদেরকে সেখানে খতম করে দিই, কিন্তু ছেড়ে দিয়েছি। অফিসার তখন বলে, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, সামনে কঠিন লড়াই রয়েছে, শত্রুদেরকে মারতে হবে। বেজের বাইরেও ভারতীয় সেনাদের মধ্যে আজকের এই ঘটনা নিয়ে কানাঘুষা চলছিল। শেখর অফিসারের রুম থেকে বের হয়ে এসে সোজা নিজের কেবিনে চলে আসে এবং তার ট্রাঙ্ক থেকে একটা ছবি বের করে। ছবিতে দেখা যায় হোশিয়ার, শেখন ও রাওয়াত তিন বন্ধু। এরপরে কাহিনী একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। সময় 1961 সাল। ন্যাশনাল ওয়ার একাডেমিতে তিন বাহিনীর সৈন্যদের ট্রেনিং চলছে। সেই ট্রেনিং এর প্রধান অফিসার ছিল আবার কর্নেল ফাতেহ সিং। ট্রেনিং এর প্রথম দিনেই তিনি সৈন্যদের উদ্দেশ্য জানান, এখানে যুদ্ধের জন্য কঠোর ট্রেনিং হবে, তাই তোমরা নিজের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করবে এবং ট্রেনিং শেষে সেরা জওয়ানকে পুরস্কৃত করা হবে। শেখন ও রাওয়াত দুজনে আগে থেকে বন্ধু ছিল। ট্রেনিং এর একটা দৌড় প্রতিযোগিতায় রাওয়াত ভেবেছিল শেখন এটাতে প্রথম হবে, কেননা অনেক আগে থেকেই শেখন একজন ভালো দৌড়বিদ। কিন্তু তাদেরকে পিছনে ফেলে প্রথম হয়ে যায় হোশিয়ার। হোশিয়ারের কাছে এই হার মেনে নিতে পারে না শেখন। পরবর্তী প্রতিযোগিতায় শেখন প্রথম হয় এবং হোশিয়ারকে এটা নিয়ে খোঁচা দিতে থাকে, অর্থাৎ দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এরকমই একদিন হোশিয়ার পাঞ্চিং ব্যাগ নিয়ে বক্সিং ট্রেনিং করছিল। ঠিক তখনই শেখন সেখানে চলে আসে আর বলে, এসব পাঞ্চিং ব্যাগ নিয়ে বক্সিং করে কোনো লাভ নেই, যদি হিম্মত থাকে তাহলে আমার সঙ্গে ফাইট করো। এরপরে দুজনে বক্সিং ফাইট শুরু করে। কেউ কাউকে ছেড়ে কথা বলে না, একেবারে শিয়ানে শিয়ানে লড়াই যাকে বলে। প্রথম দিকে এটা ফ্রেন্ডলি ফাইট ছিল, কিন্তু এক পর্যায়ে দুজনেই ধৈর্য হারিয়ে ফেলে এবং সত্যিকার ফাইটে লিপ্ত হয়। এটা দেখে রাওয়াত এসে তাদের দুজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ফাইট থামাতে সক্ষম হচ্ছিল না। দুজন প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে মারামারি করতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে কর্নেল ফাতেহ সিং এবং প্রচন্ড হুঙ্কার দিয়ে তিনি তাদের ফাইট থামিয়ে দেন। এরপরে তিনজনকে এক জায়গায় দাঁড় করিয়ে বলেন, নিজেদের মধ্যে ফাইট করার জন্য তোমাদেরকে একাডেমিতে নিয়ে আসা হয়নি, তোমাদেরকে ট্রেনিং করানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে তোমরা যেন সঠিক সময়ে যুদ্ধ করতে পারো। আর তিন বাহিনীকে কেন একসঙ্গে ট্রেনিং করানো হচ্ছে সেটা কি তোমরা জানো? যেন তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়। এরপরে নিয়ম ভঙ্গ করার কারণে ওদের তিনজনকে একটা শাস্তির মুখোমুখি হতে হয়। শাস্তিটা হলো একটা পাহাড়ে গিয়ে ওদের তিনজনকেই 10 কিলোমিটার দৌড়াতে হবে। সিনিয়র অফিসারের ধমকির পরেও শেখন ও হোশিয়ারের মধ্যেকার লড়াই থেমে থাকে না। হোশিয়ার শেখনকে বলে, তুই যদি আমাকে এই দৌড়ে হারাতে পারিস তাহলে আমি তোকে স্যালুট দিব, আর আমি যদি জিতি তাহলে তুই আমাকে স্যালুট দিবি। এই বলে তিনজন দৌড় শুরু করে, কিন্তু এই দৌড়েও শেখন ও রাওয়াতকে পিছনে ফেলে প্রথম হয় হোশিয়ার। পরদিন আবারও একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার সূচনা হয়, আর এটা দেখে ফেলে ফাতেহ এবং তাদের তিনজনকে আবারও সেই 10 কিলোমিটার দৌড়ানোর শাস্তি দেয়। এই দৌড়েও হোশিয়ারই প্রথম হয়। এরপর দিন আবারও একই ঘটনার সূত্রপাত হয় এবং ফাতেহ আবারও তাদেরকে শাস্তির মুখোমুখি করে। এভাবে শেখন ও হোশিয়ারের মধ্যকার দ্বন্দ্বে পড়ে বারবার ফেসে যাচ্ছে রাওয়াত, আর ওদের সঙ্গে তাকেও শাস্তি ভোগ করতে হচ্ছে। এর মধ্যে একদিন ফাতেহের ছেলেরও আর্মিতে জয়েনের লেটার চলে আসে, কিন্তু সে মাকে কিভাবে বলবে এটা বুঝতে পারছিল না। তাই বাবাকে বলে, বাবা আমি মাকে কিভাবে এই বিষয়টা বলবো বুঝতে পারছে না, তাই তুমি ওনাকে গিয়ে বলো। ছেলের আর্মিতে জয়েনের খবর পেয়ে ফাতেহ অনেক খুশি হয়, তাই ছেলেকে সঙ্গে নিয়ে স্ত্রীর কাছে এসে বিষয়টা খুলে বলে। ছেলেরও আর্মিতে জয়েনের খবর শুনে মা অনেক কষ্ট পান এবং বলে, তোকে আমি বারবার আর্মিতে জয়েনের আবেদন করতে নিষেধ করেছিলাম, তবুও তুই কেন আমার কথা শুনলি না? তোর বাবাকে আমি কখনোই পাশে পাই না, এরপরে তুইও আমাকে ছেড়ে চলে যাবি, আমি একা কিভাবে বেঁচে থাকবো? ফাতেহ তখন স্ত্রীকে বোঝায়, দেশের জন্য লড়াই করার মতো গৌরবের আর কোনো কাজ নেই। একজন সৈনিকের স্ত্রী হয়ে তুমি যদি এটা না বুঝো, দেশের আর কে বুঝবে? স্বামীর এই কথাতে স্ত্রী তখন শান্ত হয়। এরপরে ফাতেহ স্ত্রীকে সঙ্গে নিয়ে একটু পূজা করতে আসে। উপাসনা শেষ করে মোটরসাইকেলে করে ওরা দুজন বাড়িতে ফিরছিল। তখন সে রাস্তা দিয়ে আবার যাচ্ছিল শেখন ও রাওয়াত। শেখন আস্তে আস্তে বলে, দেখো সারাদিন আমাদেরকে শাস্তির উপর রাখে, আর উনি এখন স্ত্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই কথাটা আবার শুনে ফেলে ফাতেহ এবং তিনি মোটরসাইকেল দাঁড় করিয়ে ওদের দুজনের সামনে আসেন এবং দুজনকে একটা শাস্তি দেন। এটা দেখে স্ত্রী বলে, তুমি তো অনেক কড়া। ফাতেহ তখন জানায়, এই দুজন সহ আরো একজন আছে, ওরা খুব দুষ্টু, সারাক্ষণ শুধু বাদরামি করে, ওদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু তিনজনে আবার অনেক ভালো অফিসার। পরদিন সকালে অ্যাসেম্বলিতে ফাতেহ সেনাদের উদ্দেশ্যে
উদ্দেশ্যে জিজ্ঞেস করে একজন ভালো সৈন্য হতে হলে সবচেয়ে কি প্রয়োজন। এক একজন এক এক রকম উত্তর দিতে থাকে। সবার উত্তর শুনে ফাতেহে বলে, হ্যাঁ তোমাদের কথাও ঠিক আছে, তবে একজন ভালো সৈন্য হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাকি সৈন্যদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুমি যতই দক্ষ সৈন্য হও না কেন, তোমার একার পক্ষে যুদ্ধ জয় করা সম্ভব না। এই কারণে প্রয়োজন তোমার বাকি টিমমেটদের সহযোগিতা। আর এই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার উদ্দেশ্যে তোমাদের 3 বাহিনীকে একসঙ্গে ট্রেনিং করানো হচ্ছে, যেন তোমাদের 3 বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরের দিন সকালবেলা শেখন ওর পরিবারের সঙ্গে কথা বলে। ওর মা ওর বিয়ের জন্য একটা পাত্রী দেখছিল, কিন্তু শেখন কোনোভাবে কথাটা এড়িয়ে যায়। এই সময় সে খেয়াল করে হোশিয়ারের পরিবারের কারোর সঙ্গেই ও ফোনে কথা বলে না, এমনকি কেউ ওর সঙ্গে দেখা করতেও আসে না। ও তখন রাওয়াতকে এই বিষয়ে প্রশ্ন করলে রাওয়াত বলে আসলে ওর পরিবারে কেউ নেই, ওর বাবাও ছিল একজন আর্মি সেনা, ওর অনেক ছোটবেলাতেই তিনি যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, আর হোশিয়ার ওর দাদির কাছে বড় হয়েছে। এটা শুনে শেখনের মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা হোশিয়ার ওর বিছানায় একটা রাখি দেখতে পায়। সে তো অবাক হয়ে যায়। শেখন তখন এসে বলে, আমার বোন আমার জন্য রাখি পাঠিয়েছে, আজ থেকে তুমি আর একা নও, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি। শেখনের মুখে এটা শুনে হোশিয়ার খুশিতে আপ্লুত হয়ে যায় এবং 3 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। হোশিয়ার তখন বলে, পরের বছর আর এভাবে নয়, নিজে গিয়ে বোনের হাত থেকে রাখি পরিয়ে নেব। এরপর তাদের 3 জনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এবং 3 বন্ধু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিং এর বাকি অংশটুকু সম্পন্ন করে এবং সফলভাবে ট্রেনিং শেষ করে। এরপরের দৃশ্যে দেখা যায় একজন পোস্টম্যান একটা চিঠি নিয়ে আসে গ্রামীণ এক বাড়িতে। পোস্টম্যানের ডাকাডাকিতে একজন সুন্দরী মেয়ে দরজা খোলে। চিঠিটি হাতে নিয়ে উনি পোস্টম্যানকে প্রশ্ন করেন কার কাছ থেকে চিঠিটি এসেছে। পোস্টম্যান জানায় হোশিয়ারের কাছ থেকে। এটা শুনে মেয়েটি অনেক খুশি হয় এবং চিঠি নিয়ে দৌড়ে ছাদে ওর ছোট ভাইয়ের কাছে যায়। মেয়েটির নাম ছিল দেবী। আসলে দেবী পড়াশোনা কিছুই জানতো না, তাই চিঠিটি নিয়ে ওর ছোট ভাইয়ের হাতে দিয়ে বলে, তোর দুলাভাই চিঠি পাঠিয়েছে, একটু পড়ে শোনাবি আমাকে। চিঠি নিয়ে দেবীর ছোট ভাই বলে, দুলাভাই এত ছোট্ট একটা চিঠি লিখেছে, মাত্র 4 লাইনের। আসলে হোশিয়ার একটা শায়েরি লিখে স্ত্রীকে পাঠিয়েছিল। দেবীর ছোট ভাই শায়েরি সম্পর্কে ওর তেমন ধারণা নেই, তাই চিঠিটি পড়েই বলে দুলাভাই সম্ভবত মারা গিয়েছে। এটা শুনে দেবী দৌড়াতে দৌড়াতে ওর বাবার কাছে যায়। পরদিন সকালবেলাতে একাডেমিতে সবাই যখন নাস্তা করছিল, তখন একজন হোশিয়ারকে ডেকে বলে, বাইরে তোমার শ্বশুর এসেছে দেখা করতে। এটা শুনে তো একাডেমির সবাই চমকে ওঠে। এরপরে হোশিয়ার বাইরে ওর শ্বশুরের সঙ্গে দেখা করতে আসে। উনি তখন হোশিয়ারকে বলেন, দেখো বাবা, তুমি খুব অন্যায় কাজ করেছো। একে তো আমাকে না জানিয়ে আমার মেয়ের কাছে চিঠি পাঠিয়েছো, তারপরে আবার সেখানে মরার কথা লিখেছো। আসলে গ্রামের অল্প শিক্ষিত মানুষ হয় উনিও শায়েরির ভাষাটা বুঝতে পারেননি। এরপরে উনি বলেন, এভাবে আর চলবে না, তুমি তোমার স্ত্রীকে আমার বাড়ি থেকে তোমার বাড়িতে নিয়ে যাও। সেখান থেকে হোশিয়ার রুমে ফেরা মাত্রই 2 বন্ধু ওকে চেপে ধরে। সেখন বলে, আমাদের বন্ধুত্ব প্রায় 1 বছর হতে চললো, তুই আমার পরিবারের সব খবর জানিস, অথচ তোর যে বিয়ে হয়েছে এই বিষয়টাই আমরা জানতে পারলাম না, কেমন বন্ধু তুই? হোশিয়ার তখন বলে, আরে আমি নিজেই তো ঠিক মতো জানি না, তোদেরকে বলবো কিভাবে? আমি তখন ক্লাস 7-এ পড়ি। একদিন দাদি আমাকে বলল, চল তোকে লাড্ডু খাইয়ে নিয়ে আসি। আমিও সরল মনে দাদির পিছু পিছু লাড্ডু খেতে গিয়েছিলাম, কিন্তু কে জানতো ওটা ছিল আমার নিজেরই বিয়ের লাড্ডু। তারপরে দেবী চলে যায় ওর বাড়িতে, আমি চলে আসি আমার বাড়িতে। আমি এখন পর্যন্ত আমার বউয়ের মুখটা পর্যন্ত দেখিনি। এই বলে সে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু মনে মনে অনেক বিচলিত ছিল, কেননা জীবনের প্রথমবার সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি এসে তো হোশিয়ার আরো ঘাবড়ে যায়। গ্রামের ময় মুরব্বী সব দিয়ে একদম এলাহি একটা কাণ্ড কারখানা। এরপরে ওর সঙ্গে একটা খেলা হয়। গ্রামের কয়েকটা মহিলাকে বিয়ের সাজে সাজিয়ে ঘোমটা পরিয়ে সামনে বসিয়ে রাখা হয়, আর একজন মুরব্বী হোশিয়ারকে বলে, এদের মধ্যে থেকে তুমি খুঁজে নাও কোনটা তোমার বউ, তুমি যাকে এখান থেকে বেছে নেবে সেই কিন্তু তোমার বউ হয়ে যাবে। এটা শুনে তো হোশিয়ার একদমই ঘাবড়ে যায়, তবে ভয়ে ভয়ে একটা মেয়েকে চুজ করে। মেয়েটি ঘোমটা খোলার পর দেখা যায় এটি গ্রামের একজন বৃদ্ধ মহিলা। হোশিয়ারের এই নাজুক অবস্থা দেখে গ্রামের লোকজন হেসে কুটি কুটি হয়ে যায়। ঠিক তখনই হোশিয়ার খেয়াল করে একটা মেয়ে ঘোমটার আড়ালে কেমন যেন ইতস্তত করছে। এটা দেখে আর হোশিয়ারের বুঝতে বাকি থাকে না এটাই তার বউ। এরপরে সে তার বউকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। হোশিয়ারের বাড়িতে এসে দেবী ওর কাছে প্রণাম করার জন্য বাবার ছবি চায়। হোশিয়ার তখন জানায়, বাবা তো সেই 48 সালে যুদ্ধে মারা গিয়েছেন, তার কোনো ছবি নেই। হোশিয়ার বাবার ইউনিফর্ম দিলে দাহিয়া সেটাকে প্রণাম করে বাড়িতে প্রবেশ করে। যেহেতু বাড়িতে কেউ থাকে না, বাড়িটি একদম পরিত্যক্ত হয়ে গিয়েছিল। হোশিয়ার আর দেবী ভালোবাসা দিয়ে তাদের বাড়িটিকে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে তোলে। এভাবে কিছুদিন অতিবাহিত হয়। প্রেম ভালোবাসা আর খুনসুটি দিয়ে হোশিয়ার ও দেবীর ছোট্ট সংসারটি খুব সুন্দরভাবে চলতে থাকে। এর মধ্যে দেবী সন্তান সম্ভবা হয়ে যায়। কিছুদিন পরে শেখনের বোনের হাত থেকে রাখি পরিয়ে নেওয়ার উদ্দেশ্যে ওর বাড়িতে আসে হোশিয়ার ও রাওয়াত। শেখনের মা তখন ওদের এসে বলে, আমার ছেলেটাকে একটু বোঝাও তো, আমরা কবে থেকে ওর বিয়ের জন্য চেষ্টা করছি, এত সুন্দরী একটা মেয়েকে পছন্দ করেছি, এরপরেও সে রাজি হচ্ছে না। হোশিয়ার তখন ওনাকে একটা বুদ্ধি দিলে মা শেখনের হাতে কয়েকটা ছবি দিয়ে বলে, এই মেয়েটির কাছে তোর বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তোকে রিজেক্ট করে দিয়েছে, তাই তুই এখন ওদের বাড়িতে গিয়ে এই ছবিগুলো দিয়ে আয়। একটা মেয়ে ওকে রিজেক্ট করে দিয়েছে, এটা শুনে ও অনেক কষ্ট পায় এবং একটু রাগ হয়ে মেয়েটির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে গিয়ে কলিং বেল চাপতেই একটা সুন্দরী মেয়ে ওকে উপর থেকে ডাক দেয়। মেয়েটিকে দেখেই ওর
পছন্দ হয়ে যায়। ওর নাম ছিল মানজিৎ। মানজিতের মা তখন গেট খুলে ওকে ভিতরে বসতে দেয় এবং দুজনকে একান্তে কথা বলার সুযোগ করে দেয়। মানজিতের সাথে কথা বলে সেখন বুঝতে পারে আসলে রিজেক্টের এই গল্পটা ওর মায়ের সাজানো, ওকে কৌশলে এই বাড়িতে পাঠিয়েছে। তবে এটাতে সেখন অনেক খুশি হয়, সে মানজিতকে অনেক পছন্দ করেছে, আবার মানজিতও ওকে পছন্দ করে ফেলেছে। এরপরে ওদের দুজনের মধ্যে বিয়ে ঠিক হয় এবং অনেক ধুমধাম করে সেখন ও মানজিতের বিয়েটি সম্পন্ন হয়। বিয়েতে ওরা অনেক মৌজ মাস্তি, আনন্দ, হাসি ঠাট্টা করছিল। ঠিক তখন রেডিওতে খবর আসে যুদ্ধের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে, ছুটিতে থাকা সকল সৈন্যকে অতি দ্রুত তাদের বেজে রিপোর্ট করার জন্য অর্ডার করা হয়েছে। এই খবর শুনে তো ওরা তিনজনে টেনশনে পড়ে যায়। সেখানের আজকেই বিয়ের রাত, অথচ এখনই তাকে চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, পরিবারের আগে দেশ। এরপরে ওরা তিনজনের বাড়িতে গিয়ে তাদের বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তিন পরিবারে অনেক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রাওয়াতের বাড়িতে সুন্দরী বউ আর একটা ফুটফুটে মেয়ে রয়েছে। মেয়েটি তাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। বউকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে হুঁশিয়ারের বাড়িতে তো আরো বাজে অবস্থা। একে তো ওর বাড়িতে কেউ নেই, তার উপরে বউ সন্তান সম্ভবা। এ অবস্থায় ওকে কোনোভাবেই ফেলে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, দেশের ডাক। তাই অনেক কষ্টে স্বামীর ব্যাগপত্র গুছিয়ে কান্না ভেজে চোখে হুঁশিয়ারকে বিদায় দেয় দেবী। সেখানেও ওর বাড়িতে মা, বোন ও সদ্য বিবাহ করা স্ত্রীকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়। সময় 3 ডিসেম্বর 1971। শ্রীনগর এয়ারবেজে সেখন ওই 3 বাচ্চার সঙ্গে খুনসুটি করছিল। বাচ্চা 3জন প্রাচীরের ওপার থেকে ওকে স্যালুট দিচ্ছিল। ঠিক তখনই একটা পাকিস্তানি যুদ্ধ বিমান উড়ে আসে। বিমান দেখে সেখন বুঝতে পারে এটা শত্রুপক্ষের, তাই ও দৌড়ে প্রাচীর টপকে বাচ্চা 3টাকে বাঁচাতে যায়। কিন্তু যুদ্ধ বিমান থেকে একটা বোমাতে সঙ্গে সঙ্গে বাচ্চা 3টা মারা যায় এবং সেখন মারাত্মক রকম আহত হয়। একই সময় রাওয়াতের যুদ্ধ জাহাজেও হামলা হয়, রাওয়াতও মারাত্মক রকম আহত হয়। ঠিক একই টাইমে হুঁশিয়ারের সেনা ক্যাম্পেও হামলা হলে হুঁশিয়ারও মারাত্মক রকম আহত হয়। একই সময় 3 বন্ধু শত্রুপক্ষের আঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে আচমকা আক্রমণ করে পাকিস্তান আর্মিরা একটা ইন্ডিয়ান সেনা ক্যাম্প দখল করে নিয়েছে। সেটি উদ্ধার করতে আবার তার বাহিনী নিয়ে আসেন ফাতেহ সিং। ফাতেহ তার টিম নিয়ে সুন্দর একটা প্ল্যান বানায়। ক্যাম্পে পাকিস্তানি সেনাদের উপস্থিতি ছিল অনেক বেশি। প্রথমেই প্রত্যক্ষ যুদ্ধে জড়ালে ওরা পারবে না, এই কারণে আগে ওদের কন্ট্রোল রুমকে শেষ করতে হবে, এরপরে যুদ্ধে নামতে হবে। এই উদ্দেশ্যে ফাতেহ একজন স্নাইপারকে বসিয়ে দেয় কন্ট্রোল রুমে থাকা অপারেটরকে হত্যা করার জন্য। স্নাইপার যখন প্রস্তুতি নিয়ে গুলি চালাতে যাবে, ঠিক তখনই একজন পাকিস্তানি সেনা ওকে দেখে ফেলে এবং মারতে যাবে। ফাতেহ ঠিক তখনই গুলি করে পাকিস্তানি সেনাকে হত্যা করে ফেলে। কিন্তু ফাতেহের প্ল্যান ব্যর্থ হয়। গুলির শব্দ শুনে ক্যাম্পে থাকা সকল পাকিস্তানি সেনা সজাগ হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। ফাতেহ প্রথমেই গুলি করে কন্ট্রোল রুমে থাকা অপারেটরকে মেরে ফেলে। পাকিস্তানি ক্যাম্পের কমান্ডার এয়ার সাপোর্টের জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করতে থাকে, কিন্তু অপারেটর তো তখন মৃত। এই কারণে কমান্ডার নিজেই গাড়ি নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকে। ফাতেহ ও তখন তার পিছু নেয় এবং ওকে ধরে ফেলে এবং এক পর্যায়ে ওকে মেরে ফেলে। ফাতেহ তখন কন্ট্রোল রুম থেকে পাকিস্তানের অফিসারকে জানায়, তোমাদের কত বিমান আছে সবগুলোকে পাঠাও, তোমাদের ক্যাম্পের সকল সৈন্যকে আমরা হত্যা করে ফেলেছি, এরপরে যত আসবে সবাইকেই মারবো। প্ল্যান ছাড়া তোমরা হামলা করতে গিয়েছো, এর ফল তোমাদের ভোগ করতে হবে। তখন অপর পাশ থেকে কমান্ডার বলে, আমি কি জেনারেল ফাতেহ সিং এর সঙ্গে কথা বলছি? মনে রেখো এই এলাকাতে তোমার ছেলে আন্ধার সিংকে মেরেছি, এরপরে তোমাদের সবাইকে মারবো। এটা শুনে তো ফাতেহ একেবারে থমকে যায়। কমান্ডার তখন বলে, কি ভয় পেয়ে গেলে নাকি? ফাতেহ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো শহীদের সম্মানে কিছুক্ষণ চুপ ছিলাম। আমার ছেলে শহীদ হয়েছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। ও দেশের জন্য জীবন দিয়েছে, এটা তো অনেক বড় গৌরবের বিষয়। তবে এবার আমি তোমাদের ছেড়ে দিচ্ছি না। দেশের কোন প্রান্ত দিয়ে তোমরা হামলা করতে আসবে আসো। ইন্ডিয়ার প্রতিটা কোনায় এরকম এক একজন জানবাজ যোদ্ধা রয়েছে যারা তোমাদেরকে প্রতিহত করবে। এরপরে দেখা যায় হুঁশিয়ার, সেখন ও রাওয়াত 3 বন্ধুই আহত অবস্থায় উঠে দাঁড়ায়। ওদের চোখে মুখে তখন শত্রুকে প্রতিহত করার নেশা। কাহিনী একটু ফিরে যায় 1965 সালে। ফাতেহের ছেলে আন্ধার সিং তখন আর্মিতে জয়েন করেছে। একদিন ওদের কাছে ছেলে একটা চিঠি আসে। চিঠিতে আন্ধার সিং বাবা মায়ের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছিল। ওরা অনেক খুশি মনে চিঠিটি পড়ছিল। ঠিক তখনই বাইরে একজন আর্মি অফিসার ওনাকে ডাকতে আসেন। ওরা বের হলে আর্মি অফিসারটি বলে, আপনার ছেলে আর বেঁচে নেই, সে শহীদ হয়ে গিয়েছে। সে শেষ পর্যন্ত অনেক সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল, কিন্তু আমরা তাকে আর বাঁচাতে পারিনি। ছেলের মৃত্যুর খবর শুনে তো ফাতেহ ও তার স্ত্রী অনেক ইমোশনাল হয়ে যায়। ছেলের মৃত্যুর খবর শুনে তো ফাতেহের স্ত্রী একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। স্বামীকে তখন তিনি বলেন, যেদিন আমার ছেলে সৈনিক হওয়ার শপথ নিয়েছিল, সেদিনই আমি আমার ছেলেকে দেশের জন্য সঁপে দিয়েছিলাম। জানতাম এরকম একদিন আসবে, তাই আমার কোনো আফসোস নেই। পরদিন আন্ধার সিং এর লাশ বাড়িতে আসে। ওকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এভাবে কিছুদিন পার হয়ে যায়। ফাতেহের কাছেও যুদ্ধে যোগ দেওয়ার চিঠি আসে। স্ত্রী তাকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে আসলে ফাতেহ জানায়, এবার সবকিছুর হিসাব নিকাশ সম্পন্ন করে তারপরে আমি ঘরে ফিরবো। আমরা আবারও বর্তমানে ফিরে আসি। হুঁশিয়ার, সেখন ও রাওয়াত এখন অনেকটাই সুস্থ। আবারও ওরা তাদের কর্ম
কর্মস্থলে যোগ দিয়েছে। শেখন সেদিন মারা যাওয়া 3 শিশুর রক্তমাখা প্লেন নিয়ে শপথ নেয় শত্রুদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে, কিন্তু গ্যাঞ্জাম বেঁধে যায় হুঁশিয়ারের বেস ক্যাম্পে। সবাই মিলে যখন তাদের বেস ক্যাম্পটি আবারও মেরামত করছিল, জুনিয়র অফিসাররা তখন সিনিয়র অফিসারদের উপর অনেক রাগারাগি করতে থাকে। ওরা বলতে থাকে, আমরা এভাবে বারবার মার খেয়ে যাচ্ছি কিন্তু সামান্যতম প্রতিবাদ করছি না, এভাবে আর কতদিন মার খেতে থাকবো। হুঁশিয়ার তখন সবাইকে শান্ত করে বলে, আসলে যারা অতর্কিতে প্রথমে হামলা করে তারা আসলে কাপুরুষ, প্রতিপক্ষের মোকাবেলা করতে ভয় পায়, কিন্তু আমরা তো কাপুরুষ নই, আমরা শত্রুর সঙ্গে বীরের মতো লড়াই করব এবং শুধু আসলে সবকিছুর হিসাব নেব। হুঁশিয়ারের কথায় ওরা সবাই তখন শান্ত হয়। এই সময় একজন ডাক পিয়ন অনেকগুলো চিঠি নিয়ে বেজে আসে। পিয়নকে দেখে তো ওরা সবাই আনন্দে মেতে ওঠে, কেননা এতদিন পরে বাড়ি থেকে তাদের খবর এসেছে। সব সৈন্যরে চিঠি আসে, কিন্তু হুঁশিয়ারের নামে কোনো চিঠি আসে না। চিঠি না আসার কারণ হয়তোবা ওর স্ত্রী চিঠি লিখতে পারে না, এই কারণে সে দূরে একটা জায়গায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। এদিকে চিঠিগুলো রিসিভ করার পর ক্যাম্পে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ খুশির সংবাদ পায়, আবার কেউ কেউ দুঃখের সংবাদ পায়, তবে সবাই খুশির সংবাদটাই উদযাপন করে। এ সময় পিয়ন হুঁশিয়ারকে একটা চিঠি দিয়ে বলে, এ নামে কাউকে তো পেলাম না। হুঁশিয়ার চিঠিটি হাতে নিয়ে বুঝতে পারে এটা ওর স্ত্রী লিখেছে, যেখানে হুঁশিয়ারের নামটা ভুল লেখায় পিয়ন বুঝতে পারছিল না। হুঁশিয়ার চিঠিটি পড়া শুরু করে জানতে পারে দেবী লিখেছে ও ডাক্তারের কাছে গিয়েছিল, সবকিছু ঠিকঠাকই আছে, সময় মতোই ওদের একটা ফুটফুটে বাচ্চা হবে, তবে কি বাচ্চা হবে এটা দেবী জানায় না। ডেলিভারের আগে হুঁশিয়ারকে ওর পাশে থাকার জন্য বলে। চিঠিটি পড়ে তো হুঁশিয়ার অনেক খুশি হয়ে যায়। হুঁশিয়ার দৌড়ে এসে ক্যাম্পের সবাইকে এই খুশি সংবাদটি দিলে ক্যাম্পের সবাই ওর সঙ্গে নাচাগানা করে আনন্দ উপভোগ করে। অন্যদিকে পাকিস্তান আর্মি কমান্ডার সাবমেরিনের সাহায্যে ভারতীয় যুদ্ধ জাহাজের উপরে আক্রমণের সিদ্ধান্ত নেয়। আগের বারের আক্রমণে রাওয়াতের যুদ্ধ জাহাজের রাডার নষ্ট হয়ে গিয়েছিল। ওরা রাডার সংস্কার করার পরেই সাবমেরিনের সিগন্যাল পায়। এটা দেখে ওরা বিচলিত হয়ে পড়ে, কিন্তু কোনো রকম প্রস্তুতি নেওয়ার আগেই সাবমেরিন থেকে ওদের উপরে টর্পেডো হামলা করা হয়। টর্পেডোর আঘাতে সাবমেরিন মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয় এবং রাওয়াত অনেক আহত হয়। জাহাজে থাকা অনেক যোদ্ধা মারা যায়, জাহাজের মধ্যে পানি ঢোকা শুরু করে। তবে এবার পাকিস্তান শুধুমাত্র একভাবে আক্রমণ চালায় না, ওরা জল, স্থল ও মাটি সকল জায়গায় একসঙ্গে অতর্কিত আক্রমণের সিদ্ধান্ত নেয়। শ্রীনগর বেজে তখন শেখন তার পাইলট সহকর্মীদের নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই একদল পাকিস্তানি যুদ্ধ বিমান ওদের উপর আক্রমণ করে। শেখন অনেক কষ্টে তার বিমানটি আকাশে উড্ডয়ন করে এবং রেডিও সিগন্যালের মাধ্যমে পাকিস্তানি যুদ্ধ বিমানকে উদ্দেশ্য করে বলে, তোমরা বর্ডার পার করে ভুল করেছো, তোমাদেরকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। শেখন একাই তার যুদ্ধ বিমান নিয়ে একে একে অনেকগুলো শত্রু বিমানকে ধ্বংস করা শুরু করে। এদিকে কিছুক্ষণ পরে যুদ্ধ জাহাজে রাওয়াতের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এসে দেখতে পায় এদিকে ওদিকে তার সহকর্মীদের লাশ পড়ে রয়েছে। রাওয়াত একে একে আহত যোদ্ধাদেরকে জাহাজ থেকে বের করে নৌকায় তুলে দেয়। তবে সবাইকে বের করে দিলেও রাওয়াত একাই যুদ্ধ জাহাজে থেকে যায় এবং জাহাজের মেশিন গানের সাহায্যে সাবমেরিনের উপরে হামলা চালায়। এতে সাবমেরিনটি মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়, তাই বাধ্য হয়ে ওরা পানির নিচ থেকে উপরে উঠে আসে। পানি থেকে ওঠার আগ মুহূর্তে সাবমেরিন থেকে আরো একটি টর্পেডো আঘাত হানা হয়। এতে রাওয়াত অনেক আহত হয় এবং জ্ঞান হারিয়ে জাহাজের মেঝেতে লুটিয়ে পড়ে। অন্যদিকে আকাশে শেখন তখন একাই কয়েকটা পাকিস্তানি যুদ্ধ বিমানের সঙ্গে লড়াই করছে। পরপর 3টা ধ্বংস করার পরে হঠাৎ একটা যুদ্ধ বিমান থেকে গুলি এসে ওর শরীরে লাগে এবং ও অজ্ঞান হয়ে যায়। ফলে শেখনের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে মাটির দিকে নামতে থাকে। এটা দেখে পাকিস্তানি পাইলটরা মনে করে সম্ভবত শেখন মারা গেছে, তাই ওরা শেখনকে ফেলে চলে যেতে থাকে। অল্প একটু পরেই শেখনের জ্ঞান ফিরে আসে এবং রেডিওর সাহায্যে পাকিস্তানি আর্মিদেরকে বলে, কিরে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস কেন? সাহস থাকলে আমার সামনে আয় এবং মোকাবেলা কর। এটা শুনে পাকিস্তানি বিমানগুলো আবারও ওর দিকে ফিরে আসে। অন্যদিকে যুদ্ধ জাহাজ থেকে বের হওয়া আহত সৈন্যরা লাইফ বোটে করে নিরাপদ দূরত্বের দিকে যাচ্ছিল। এটা দেখে বিধ্বস্ত সাবমেরিন থেকে পাকিস্তানি সেনারা ওদের উপর গুলি বর্ষণ করা শুরু করে। ঠিক তখনই রাওয়াতের জ্ঞান ফিরে আসে এবং জাহাজ থেকে বোম মেরে সাবমেরিনটিকে একেবারে ধ্বংস করে দেয়। এরপরেই রাওয়াতও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই সে নিজের জীবনের বিনিময়ে তার সহকর্মীদের জীবন রক্ষা করে। বিধ্বস্ত জাহাজের সাথে সেও আস্তে আস্তে গহীন সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে শেখনের বিমানে তখন মাত্র 10 রাউন্ড গুলি ছিল, তাই সে খুব সতর্কতার সঙ্গে একে একে গুলি করে বাকি যুদ্ধ বিমানগুলোকেও ধ্বংস করে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে যুদ্ধ বিমান থেকে একটা গুলি ওর গায়ে লাগে এবং সেও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে মৃত্যুর আগে সে শেষ শত্রুপক্ষের যুদ্ধ বিমানটিকেও ধ্বংস করে দেয়। শেখন ও রাওয়াতের এই বীরত্বের সহিত শহীদি মৃত্যুর খবর রেডিওতে প্রচার করা হয়।
হয়। এটা শুনে হোসিয়ার একেবারেই কান্নায় ভেঙে পড়ে। দেশ যেমন হারালো দুজন বীর যোদ্ধাকে, ঠিক একই সঙ্গে হোসিয়ার হারালো তার প্রিয় দুই বন্ধুকে, যারা একসঙ্গে যুদ্ধে এসেছিল এবং একসঙ্গে বাড়ি ফিরে যাওয়ার শপথ করেছিল। অন্যদিকে ফাতেহ সিং পাকিস্তানি আর্মিদের হাত থেকে ওদের যে গ্রামটা উদ্ধার করেছিল সেই গ্রামটা পুনরুদ্ধারের জন্য পাকিস্তানি আর্মি আবারও অগ্রসর হয়। তবে এবার বিরাট একদল পাকিস্তানি আর্মির সঙ্গে ট্যাঙ্কও থাকবে। এদিকে ফাতেহ ও বসে থাকে না, গ্রামকে রক্ষার জন্য সে সর্বরকম প্রস্তুতি নেওয়া শুরু করে। অন্যদিকে হোসিয়ারের বেস কমান্ডার জানায় সময় এসেছে সম্মুখ যুদ্ধের, আমরা এবার সীমানা অতিক্রম করে ওদের মাটিতে গিয়ে ওদেরকে খতম করে আসব। তবে এই লড়াইয়ে হোসিয়ারের কোম্পানিকে ব্যাকআপ হিসেবে রাখা হয়, আর এটাতে হোসিয়ার প্রতিবাদ জানিয়ে বলে আমি আমার কোম্পানিকে নিয়ে সবার সাথে লড়াই করতে চাই। এটা শুনে বেস কমান্ডার হোসিয়ারকে দায়িত্ব দেয়। হোসিয়ার তার কোম্পানিকে একত্রিত করে বলে অবশেষে আমাদের হাতে সুযোগ এসেছে, আমরা এবার বর্ডার অতিক্রম করব এবং সমস্ত হামলার দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা শত্রুকে পরাজিত করে দেশের মুখ উজ্জ্বল করব। হোসিয়ারের চমকপ্রদ ভাষণ শুনে ওরা সবাই উদ্বেলিত হয়ে এবং বিজয়ের নেশায় একসঙ্গে স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে। হোসিয়ারের কোম্পানিতে তখন ছিল 150 জন সৈন্য। দূর থেকে পাকিস্তানি সৈন্যরা আবার ওদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং হাসি ঠাট্টায় মেতে ওঠে, এই কয়জন নিয়ে আমাদের কিছুই করতে পারবে না। পাকিস্তানি আর্মিরা সকল প্রস্তুতি নিয়ে ইন্ডিয়ান আর্মির জন্য অপেক্ষা করতে থাকে। হোসিয়ার তার কোম্পানি নিয়ে সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং আচমকা পাকিস্তানি সৈন্যদের অবস্থানরত বাংকারের উপরে মর্টারের হামলা করে। এতে ওরা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আচমকা আক্রমণে হতবিহ্বল হয়ে পড়ে। শত্রুপক্ষের এই অপ্রস্তুত সুযোগ নিয়ে হোসিয়ার তার কোম্পানি নিয়ে দ্রুত বেগে পাকিস্তানি সৈন্যদের দিকে আগায় এবং একে একে গুলি করে ওদের মারতে থাকে। কিন্তু পাকিস্তানি সৈন্যরা তো সংখ্যায় ছিল অনেক বেশি, তাই যতই মারুক ওদের সংখ্যা কমানো যাচ্ছিল না, উল্টা হোসিয়ারের কোম্পানির সৈন্যরাই একে একে মারা যেতে থাকে। এভাবে মুখোমুখি লড়াইয়ে একে একে দুই পক্ষেরই প্রচুর সৈন্য মারা যায়। হোসিয়ারের কোম্পানির সৈন্যরা তো প্রায় শেষই হয়ে যায়। এ সময় হোসিয়ার অল্প কিছু সৈন্য নিয়ে পাকিস্তানি সেনাদের খনন করা বাংকারের মধ্যে আশ্রয় নেয়। ঠিক তখনই কিছু পাকিস্তানি সেনা ওর কাছে চলে আসে এবং একজন হোসিয়ারের দিকে অস্ত্র তাক করে। হঠাৎ হোসিয়ার খেয়াল করে এটা তো সেই সেনা যে ওকে পুকুরে পানি নেওয়ার সময় স্যালুট দিয়েছিল। ওই সেনাটিও হোসিয়ারকে দেখে থতমত খেয়ে যায় এবং গুলি করতে দেরি করে। হঠাৎ একটা গুলি এসে ওই সৈন্যটির মাথায় লাগে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। ওই সৈন্যটার মৃত্যু দেখে হোসিয়ার একটু কষ্ট পায়। সেদিন যদি ওর সঙ্গে পরিচয় না হতো তাহলে ওর জায়গায় হোসিয়ারই আজকে মারা পড়তো। অন্যদিকে ফাতেহের দখল করা গ্রাম পুনরুদ্ধার করতে ট্যাঙ্ক বহর সহ অসংখ্য পাকিস্তানি সেনা সারিবদ্ধভাবে ওদের দিকে এগিয়ে আসছিল। ফাতেহ ও তার সৈন্যবাহিনী প্রস্তুতি নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। একসময় পাকিস্তানি বাহিনী বর্ডার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং ফাতেহের নাগালের মধ্যে চলে আসে। তখনই ওরা অতর্কিতে পাকিস্তানি বাহিনীর উপরে হামলা করে। প্রথম হামলায় অনেকগুলো পাকিস্তানি সেনা মারা যায়। এরপরে ওরাও পাল্টা হামলা শুরু করে। দুপক্ষের মধ্যে প্রচন্ড গুলি বর্ষণ চলতে থাকে এবং একে একে দুই পক্ষেরই অসংখ্য সৈন্য মারা পড়তে থাকে। পাকিস্তানি আর্মি অনেক ভারী অস্ত্রশস্ত্র ও ট্যাঙ্কার নিয়ে এসেছিল। ওরা একে একে হামলা করে ফাতেহের বেসগুলো ভাঙতে থাকে। ফাতেহ হামলা করে ওদের ট্যাঙ্কারগুলো ধ্বংস করতে থাকে। ওইদিকে হোসিয়ার তার কোম্পানির সৈন্যদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল। হঠাৎ ওর গায়ে একটা গুলি লাগে এবং মাটিতে লুটিয়ে পড়ে। আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে স্বপ্ন দেখে সে দৌড়ে ওর বাড়ির দিকে যাচ্ছে। ওর স্ত্রী সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দোলনায় দোলাচ্ছে। হঠাৎ ওর আবারও জ্ঞান ফিরে আসে। আর এই সময় হোসিয়ারের কোম্পানির সৈন্যরা শত্রুপক্ষের গুলিতে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। সবাই তার সহকর্মীকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। অন্যদিকে ফাতেহ গ্রেনেডের সাহায্যে একটা ট্যাঙ্কার ধ্বংস করে দেয়। এভাবে একে একে ফাতেহ কয়েকটা ট্যাঙ্ক ধ্বংস করে। ঠিক তখনই ওই পাকিস্তানি কমান্ডার চলে আসে যে ওর সন্তানকে হত্যা করেছিল। ও আস্তে আস্তে ট্যাঙ্কের নলটি ফাতেহের দিকে তাক করে বলে এই জায়গাটিতেই আমি তোমার সন্তানকে মেরেছিলাম, আজকে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। ঠিক তখনই ফাতেহ একটা গ্রেনেড দিয়ে ট্যাঙ্কের নলের মধ্যে ফেলে দেয়, ফলে ট্যাঙ্কটি বিকল হয়ে যায়। ফাতেহ ওই কমান্ডারের সঙ্গে সম্মুখ যুদ্ধে হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে কমান্ডারকে ফাতেহ একদম কাবু করে ফেলে এবং যে মারতে যাবে ঠিক তখনই ওর পকেটে ছেলের চিঠি দেখতে পায়। ফাতেহ তখন বলে আজকে আমার ছেলের জন্য তুই বেঁচে গেলি। এভাবে ফাতেহ ও তার টিম জয়লাভ করে। এ সময় ফাতেহ একজন পাকিস্তানি সৈন্যকে গ্রেপ্তার করে। ওকে জিজ্ঞেস করে তোমাদের প্ল্যান কি ছিল? লোকটি তখন ফাতেহের দিকে হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে স্যার আমাদেরকে বলা হয়েছিল আমরা যদি 5-10 হাজার ভারতীয় সৈন্যকে মেরে ফেলতে পারি তাহলে ওরা ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। এই কথা শুনে তো ফাতেহ প্রচন্ড রকম রেগে যায়। অন্যদিকে হোসিয়ার জ্ঞান ফেরা মাত্রই আবারও শত্রুপক্ষের উপর আক্রমণ শুরু করে। শত্রুপক্ষ সংখ্যায় অনেক বেশি হলেও ও একাই একে একে ওদের মারতে থাকে, কিন্তু ও আর কতজনকেই মারবে, একাই কিছুক্ষণ ওদের সঙ্গে লড়াই করতে থাকে। ঠিক তখনই পাকিস্তানি বাহিনী ট্যাঙ্কার সহ আরো একটা ব্যাকআপ ফোর্স চলে আসে। ফলে
হোশিয়ার একেবারে কাবু হয়ে যায় এবং মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। ট্যাঙ্ক থেকে পাকিস্তানি কমান্ডার নেমে এসে হোশিয়ারের উদ্দেশ্যে অনেক অপমানসূচক কথা বলতে থাকে এবং যেই ওকে মারতে যাবে ঠিক তখনই ফাতেহ দূর থেকে একটা মিসাইল মেরে ট্যাঙ্কার ধ্বংস করে দেয়। ফাতেহ বিশাল বড় একটা ব্যাকআপ ফোর্স নিয়ে এসেছিল। ওরা একযোগে পাকিস্তানি বাহিনীর উপরে আক্রমণ শুরু করে। এটা দেখে হোশিয়ারও জোশ ফিরে পায়। সেও অস্ত্র নিয়ে ফাতেহের সাথে একে একে শত্রুদের উপর হামলা করতে থাকে। এরকম আচমকা আক্রমণে পাকিস্তানি বাহিনী একদমই দিশেহারা হয়ে পড়ে। একেবারে মশা মাছের মতো ওরা ফাতেহের বাহিনীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। অসংখ্য পাকিস্তানি সেনা মারা যায়, জীবিতদেরকে গ্রেপ্তার করা হয়। এভাবে স্থলপথেও বিজয় লাভ করে ফাতেহ ও হোশিয়ার। এরপরে নিহত সৈন্যদের স্মরণে সম্মান জানানো হয় এবং ভারতের পতাকা উত্তোলন করা হয়। যুদ্ধ শেষে হোশিয়ার শেখনের মরদেহ নিয়ে শেখনের বাড়িতে আসে। সেখানে অনেক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেখনের মা বোন হোশিয়ারকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপরে হোশিয়ার বন্ধু রাওয়াতের বাড়িতে আসে। রাওয়াতের অবুজ মেয়ে বাবাকে নিয়ে একটা আর্ট করে। এটা দেখে রাওয়াতের স্ত্রী ও হোশিয়ার কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে যুদ্ধ জয় শেষে ফাতেহ বিধ্বস্ত মনে বাড়িতে ফিরে আসে। স্বামীকে আসতে দেখে ওনার স্ত্রী অনেক খুশি হয়। এরপর উপাসনালয়ে গিয়ে ছেলে সহ সমস্ত শহীদদের স্মরণে ওরা প্রার্থনা করে। আর এভাবেই শেষ হয় বর্ডার টু সিনেমাটি। তো গাইস, কেমন লাগলো তারকাবহুল সিনেমা বর্ডার টুর এক্সপ্লেইন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।